এক নাগাড়ে কথাগুলো বলে থামলো আঁখি। ওদিকে তার এমন ঠোঁট কাটা কথা শুনে আরশি আর আহিল দুজনে ছিটকে গেল। আহিলের তো কাশি উঠে গেল। আরশির লজ্জায় গাল দুটো লাল হয়ে গেছে। ইস, সে এটা কি করে ফেললো? সে এমন একটা কাজ কি করে করলো, তাও এভাবে সবার সামনে? কান্না ভুলে এদিক ওদিক মুখ লুকাতে ব্যস্ত হয়ে পড়ল। তাদের এমন অবস্থা দেখে রিয়া হু হু করে হেসে দিল। তার সাথে আখিও চোখ দিল। দুজনেই হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। আর সে এবার মেকি রাগ দেখিয়ে বলল, তোমরা এইভাবে হাসছো কেন? হাসি বন্ধ করো বলছি, তা না হলে ভালো হবে না কিন্তু, বলে দিলাম। এই সবাই চুপ করো। আর শিরানি এবার রেগে যাচ্ছে, কিন্তু সে রাগলে ভালো হবে না কিন্তু। ও কি সিরিয়াস ভঙ্গিতে কথা বলতে দেখে ওখানে সবাই হেসে দিল, সাথে আরশিও। আরশির মনটা এখন হালকা লাগছে। সারাদিন আজ তার দমবন্ধ হয়ে লাগছিল। তার মন ভালো করার জন্যই মূলত রিয়া তার বাবা মাকে রাজি করিয়ে নিয়ে এসেছে, যাতে করে আরশির মনটা হালকা হয়। সবারই খারাপ লাগা কেটে গেল। হাসিয়া বেগম, আহিল, আরশি, আঁখি, রিয়া সবাই গোল হয়ে খাটের উপরে বসে আছে। সামনে তাদের অনেক রকমের খাবার, সাথে কেকও রাখা। আজ দুটো খুশি একসাথে, তাই তো ছোটখাটো সেলিব্রেশন করবে। আসার সময় আরশি আর রিয়া সব কিছু নিয়ে এসেছে। আরশি আর আহিল দুজন মিলিয়ে কেক কাটলো। প্রথমে একে অপরকে দুজনে খাইয়ে দিল। অবশ্য তাদেরকে সবাই জোর করেছে এটা করার জন্য। তারপর এক এক করে সবাইকে খাইয়ে দিল। খাওয়া দাওয়ার পরে সবাই একসাথে বসে আছে। রাত এখন 1:20 বাজে। তো আহিল ভাইয়া, তোমার রেস্টুরেন্ট তো আজ নতুন চালু হয়েছে, তা তার কি খবর? সব ঠিকঠাক আছে তো? সবার দৃষ্টি এখন আহিলের দিকে পড়ল। সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে আহিল কি বলে তা শোনার জন্য। আহিল গম্ভীর হয়ে বসে আছে। আসিয়া বেগম তখন কিছু জিজ্ঞাসা করেননি, কারণ তখন সবাই আরশিকে নিয়ে টেনশনেই ছিল। কি হলো আহিল, কিছু বলছেন না কেন? সব ঠিক আছে তো? আসিয়া বেগম ও আরশির সাথে যোগ দিলে বললেন, হ্যাঁ বাবা, সব ঠিক আছে তো? কোনো সমস্যা হয়নি তো? আরে রিল্যাক্স, তেমন কিছু হয়নি, ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে শোনো, সারা বিকেলে কোনো কাস্টমার আসেনি। টেনশনে তো আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিল যে আদৌ কাস্টমার আসবে তো। কিন্তু সন্ধ্যার পর একজন একজন করে কাস্টমার আসা শুরু করলো। একসময় তো আমরা 3 জন মিলে কাস্টমারদের খাবার তৈরি করে দিতে হিমশিম খাচ্ছিলাম। আজকে সব মিলে 10,000 লাভ হয়েছে, খরচ বাদ দিয়ে। কথাগুলো বলার সময় তার চোখ ছলছল করছিল। তার কথা শুনে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। সবাই যার যে জায়গায় ঘুমাতে চলে গেল। আহিল রুমে ঢুকতেই দরজাটা বন্ধ করে দিল। আরশি তখন দাঁড়িয়েছিল তার পাশে। হঠাৎ আহিল আরশিকে জড়িয়ে ধরল। আরশি এতে করে জমে গেল। তার কেন যেন এখন লজ্জা বা অস্বস্তি হচ্ছে না, বরং শান্তি লাগছে, অনেকটা হালকা লাগছে। তার মনে হচ্ছে এখানে থাকলে কোনো বিপদ কষ্ট তাকে ছুঁতে পারবে না। হাসি বিড়াল ছানার মতন আহিলের বুকে মুখ গুজে রইল, কোনো নড়চড় করল না। আরশি আর রিয়া গ্রামে 2 দিন থেকে আবার চলে গেছে। তাদের হাতে আর মাত্র 1 মাস আছে এডমিশনের জন্য। সারা রাত দিন একাকার করে তারা দুজন পড়তে লাগলো। তাদের উদ্দেশ্য হেক্টে যে করেই হোক তাদের পাবলিক ভার্সিটিতে চান্স পেতেই হবে। দেখতে দেখতে 1 মাস কেটে গেছে। আজ সেই কাঙ্ক্ষিত দিন, আজ তাদের এডমিশন পরীক্ষা। এই 1 মাস যেন বইয়ের পাতায় চোখ রেখেই কেটে গেছে। সারাদিন রাত পড়ার ফলে চোখের নিচে কালি জমে গেছে তাদের। আর শীতকাল সারা রাতেও চোখের দুপাতা এক করতে পারিনি। টেনশনে যেন জান বেরিয়ে যাওয়ার মতন অবস্থা। টেনশন না করতে চাইলেও তা মাথায় চেপে বসে থাকে। সকাল থেকে দুজন দৌড়ের উপর আছে। টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আসছে। একটাই ভয়, তারা পারবে তো? রিয়ার বাবা মা তাদের সান্ত্বনা দিয়েই যাচ্ছেন যে তারা যেন টেনশন না করে, ইনশাল্লাহ তারা পারবে।
আজ নভেম্বরের 25 তারিখ, নভেম্বরের শেষ কনকনে শীতের সকাল। শহরটা কুয়াশা আর শিশিরে মোড়া। রাস্তায় ধীরে ধীরে মানুষ চলে যাচ্ছে কাজে। আরশি শরীরের একটা শাল জড়িয়ে রুমে বসে আছে। দৃষ্টি তার জানালার বইয়ের জানালা দিয়ে মৃদু বাতাস বয়ে আসছে, যার ফলে শরীর ঠান্ডায় কেঁপে উঠছে, ঠোঁট শুকিয়ে আছে। আজ তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। মন অশান্ত, কিন্তু চোখে স্থিরতার ছোঁয়া আছে। হাতে থাকা ফোনটা নেড়েচেড়ে বারবার ডাকছে। কাঙ্ক্ষিত মানুষটার ফোন এখনো আসেনি। আজ তার এডমিশন পরীক্ষা। এখন 7:30 বাজে। একবার ফোনও দেয়নি, আর ভাবতেও পারছে না। ঠোঁট দুটো জিভ দিয়ে ভিজিয়ে নিল। কারো কাছ থেকে একটি ফোন না পেলেও যে এত কষ্ট হয় তা সে এখন হাড়ে হাড়ে টের বুঝতে পারছে। রিয়া রুমে নিয়ে সে একাই বসে আছে। মনে মনে ভাবলো সে নিজেই ফোন দেবে। এখন শীতের দিন, সারাদিন খাটাখাটনি করে হয়তো ক্লান্ত শরীরে ঘুমিয়ে আছে। নিজের মনকে এসব বলে সান্ত্বনা দিতে লাগলো। অবশেষে হাতে থাকা ফোন দিয়ে টাইপ করে নাম্বারটা বের করলো। ফরএভার মাইন নামে সেভ করা নাম্বারটায় ডায়াল করলো। রিং হচ্ছে, সাথে তার মনও অশান্ত। কিন্তু ফোনে রিং হলেও ওপাশ থেকে কোনো রেসপন্স নেই। মুহূর্তেই আরশির মন আরও খারাপ হয়ে গেল। আর 1 ঘন্টা পরে তারা বের হবে। তার খুব কান্না পাচ্ছে। তার ভাগ্যটা এমন কেন? তার জীবনের কোনো স্পেশাল দিনে তার কোনো আপন মানুষ কে সে তার পাশে পায়নি। অন্তত হাহিলকে নিয়ে অনেক আশা ছিল। হয়তো তার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হবে, তার পাশে থাকবে। 10 মিনিটের মতো মাথায় হাত দিয়ে বসে রইল, উদাস ভঙ্গিতে। মন শান্তি পাচ্ছে না। তখনও আহিল ফোন করেনি। হঠাৎ ফোনটা বেজে উঠল। আহিল ফোন দিয়েছে ভেবে তড়িঘড়ি ফোনটা তুলল, কিন্তু তার সমস্ত আশায় সে ঘুরে বালি। হাসিয়া বেগম ফোন করেছে, আহিল নয়। ফোনটা তুলে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আসিয়া বেগমের সাথে কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিল। আহিলের কথা জিজ্ঞাসা করতে চেয়েও পারল না, লজ্জা আর জড়তার কারণে। এরই মধ্যে সেখানে রিয়া আসে। এসে তাকে খাওয়ার জন্য টেনে নিয়ে গেল। ডাইনিং টেবিলে বসেছিল রেদওয়ান মল্লিক, সামিরা বেগম আর রিয়ার দাদি। তাদের দুজনকে আসতে দেখে সবাই মুচকি হাসি দিল। আরশি মাথা নিচু করে গিয়ে একটা চেয়ারে বসলো। আরশি আর রিয়াকে চুপচাপ থাকতে দেখে রেদওয়ান মল্লিক বলে উঠলেন, শোনো আরশি আর রিয়া, তোমরা বেশি চিন্তা করবে না কেমন? মাথা ঠান্ডা রেখে সব প্রশ্নের উত্তর দেবে। আর বেশি টেনশন করলে সব কিছু গুলিয়ে যেতে পারে। আর শোনো, 9টার মধ্যে রেডি হয়ে থাকবে। রিয়া আর আরশি মাথা নেড়ে হ্যাঁ বলল। টেবিলে হরেক রকমের খাবার সাজিয়ে রাখা, কিন্তু আরশির কিছু খেতেই ইচ্ছে করতেছে না। কোনো রকমে অল্প কিছু খেয়ে চলে গেল রেডি হওয়ার জন্য। সবাই জোর করেও তাকে বেশি কিছু খাওয়াতে পারেনি। এখন 8:20 বাজে। রুমে এসে তড়িঘড়ি করে রেডি হয়ে নিল। আরশি একটা কালো রঙের ট্রিপেস পরেছে, সাথে মাথায় হিজাব, হালকা মেকআপ করেছে, ঠোঁটে নুড কালারের লিপস্টিক। তাকে দেখতে খুব সুন্দর লাগছে। রিয়া পরেছে বেগুনি কালারের কুর্তি। রিয়া নিচে গেছে, তার মা কিসের জন্য যেন তাকে ডেকেছে। আরশির হঠাৎ তার বাবা আর দাদার কথাটা মনে পড়ল। তার বুকটা ফাঁকা ফাঁকা লাগছে। আজকে যদি তার জীবনটা রিয়ার মতন হতো, তাকে হয়তো এভাবে অন্যের বাড়িতে থেকে পরীক্ষা দিতে হতো না। নিজের বাড়িতে বসে সে পরীক্ষা দিতে যেত সবার মুখ দেখে। আর সে হাতের ফোনটা খুব কম দামি। সে নিজেই জোর করে কম দামি ফোন কিনেছে, সাথে নতুন একটা সিম। সেখানে সবার নাম্বার সেভ করা আছে। মনের খারাপ লাগা দূর করতে নিজের বাবার নাম্বারে ডায়াল করলো। ফোনে রিং হচ্ছে।
সাথে আরশির অস্থিরতা ও বাড়ছে। কিছুক্ষণ রিং হওয়ার পর ওপাশ থেকে ফোনটা কেউ তুলল। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? আরশির বুকটা কাঁপছে। আজ কতদিন পর বাবার গলার ভয়েস শুনেছে। চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। কোনো রকমে ভাঙা গলায় বলল, বাবা আমি আরশি। আরশির নামটা শুনে আনোয়ার সিকদারের বুকের ভিতর কেমন যেন অদ্ভুত যন্ত্রণা শুরু হলো। তিনি চুপ করে রইলেন। আজ অনেকদিন পর মেয়ের কণ্ঠ তিনি শুনছেন। ওপাশ থেকে আবার ভেসে আসলো, বাবা আজ আমার অ্যাডমিশন পরীক্ষা, আমার জন্য একটু দোয়া করো, আর দাদুকেও বলো কেমন, ভালো থেকো। কথাটা বলে ফোনটা কেটে দিল। আনোয়ার সিকদার কিছু বলার সুযোগটা পর্যন্ত পেলেন না। কিছুক্ষণ চুপ করে ফোনের দিকে তাকিয়ে রইলেন। মেয়ে যে তার উপর খুব অভিমান করে আছে তা তিনি খুব ভালোভাবেই বুঝতে পারলেন। তিনি হলেন পৃথিবীতে কিছু ব্যর্থ বাবাদের মধ্যে একজন। অন্যদিকে আরশি নীরবে কিছুক্ষণ কাঁদল। আহিলের পরীক্ষা শুরু হয়েছে 1 নভেম্বর। কিছু রাজনৈতিক কারণে তাদের পরীক্ষার সময় মতন দিতে পারেনি, তাই হয়তো এত দেরি। তার দুটো পরীক্ষা শেষ হয়েছে। সারাদিন রেস্টুরেন্ট সামলানো, রাতে এসে আবার পড়াশোনা, সব মিলিয়ে তার দম ফেলার সময় নেই। আশির সাথে এই 1 মাসে সামনাসামনি দেখা হয়নি। ফোনে সারাদিনে মাত্র 5-10 মিনিট এরকম কথা হয়েছে। এখন 8:40 বাজে। আর কিছুক্ষণ পরেই বের হবে তারা। আশি আর একবার প্রয়োজনীয় জিনিসগুলো দেখে নিতে লাগলো, ভুলে কিছু যেন আবার রয়ে না যায়। আশির হাসপাস লাগছে। আহিল তাকে একবারও ফোন দেয়নি। এটা মেনে নিতে তার খুব কষ্ট হচ্ছে। আজকে সে সবার সাথেই কম বেশি কথা বলেছে, কিন্তু একমাত্র আহিলের সাথে তার কথাই হয়নি। এরই মধ্যে দরজার সামনে রিয়া এসে দাঁড়ালো। সারপ্রাইজ! হঠাৎ রিয়ার কথায় আর সে ভ্রু কুঁচকে তাকায় তার দিকে। রিয়া মুচকি হেসে দরজা থেকে সরে যায়। আর সে চোখ তো কোর্টের থেকে বেরিয়ে আসার উপক্রম। দরজার সামনে আহিল দাঁড়িয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে খুব ক্লান্ত, কিন্তু তাও তার মুখে ছওড়া হাসি। হাতে তার একটা শপিং ব্যাগ আর একটা গোলাপ ফুলের তোড়া। আর সে মুখে না চাইতেও হাসি ফুটে উঠল। আর সে দৌড়ে গিয়ে আহিলের সামনে দাঁড়ালো। আহিল তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, মুখে তার মিষ্টি হাসি। হঠাৎ বলে উঠল, এই, আজকেও আবার জড়িয়ে ধরিস না, বলে দিলাম। আমি যাচ্ছি, তারপর যা খুশি করিস। এই বলে রিয়া হাসতে হাসতে চলে গেল। হাসি তো রিয়ার কথায় লজ্জায় পেয়ে গেল। আহিল ব্যাগগুলো নিয়ে ভিতরে গেল। পিছনে পিছনে আরশিও গেল। আহিল গিয়ে সোজা খাটের উপর বসল। সারা রাত না ঘুমানোর কারণে তার উপর সারাদিন খাটাখাটুনি, শরীর তার ভীষণ ক্লান্ত লাগছে। আহিল আপনি আমাকে কিছু না জানিয়ে চলে আসলেন যে? আপনি এত কষ্ট করে কেন আসতে গেলেন? আপনাকে দেখে তো খুব ক্লান্ত লাগছে। আহিল কিছুক্ষণ আরশির মুখের দিকে তাকিয়ে রইল। আজকে আরশিকে একটু বেশি সুন্দর লাগছে। ইচ্ছে করছে তার সারাক্ষণ তাকিয়ে থাকতে। আরশি আহিলের থেকে কোনো জবাব না পেয়ে বলল, আমি কিছু বলছি তো, উত্তর দিন। আহিল কোনো উত্তর না দিয়ে তার হাত ধরে টেনে নিজের পাশে বসালো। আরশি আহিলের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। আহিল তা দেখে বলল, এভাবে তাকিও না। এমনিতে আমাকে প্রেমের জেলে ফাঁসিয়ে আধ পাগল বানিয়ে ফেলেছ। ভূতের মতো মাথায় চেপে বসে আছো। সারাদিন তোমাকে নিয়ে ভাবতে ভাবতে আমার দিন চলে যায়। তার উপর এমন সেজে বসে আছে, আমি না পুরো পাগল হয়ে যায়। আরশির লজ্জায় কান দিয়ে যেন ধোয়া বের হচ্ছে। আহিল ততক্ষণে আরশির কপালে একটা চুমু দিয়ে উঠে দাঁড়িয়ে গেল, যেন কিচ্ছুই হয়নি। আরশির মুখ হা হয়ে গেল, লজ্জায় মরি মরি অবস্থা। আহিল আরশিকে লজ্জা পেতে দেখে মুচকি মুচকি হাসতে লাগলো, যা আরশি নজরে পড়ল না। এরই মধ্যে সেখানে রিয়া এসে আহিলকে নিচে যেতে বলল। তার মা আহিলের জন্য নাস্তার আয়োজন করেছে। রিয়া আহিল আর আরশিকে ডেকে চলে গেল। কিছুক্ষণ পরই তারা বের হবে। আহিল গিয়ে আরশির সামনে দাঁড়ালো, তারপর বলল, শোনো আরশি, পরীক্ষার হলে ঘাবড়ে না গিয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করবে, আর ভালো করে ভেবে প্রশ্নের উত্তর লিখবে। ইনশাল্লাহ তুমি পারবে। তোমার উপর আমার বিশ্বাস আছে।
আহিল আশিকে পরীক্ষার হলে পৌঁছে দিয়ে আবার গ্রামে ফিরে এসেছে। তার আস্তে আস্তে প্রায় বিকেল 5টা বেজে গেছে। রেস্টুরেন্ট আপাতত তার রাখা ছেলে দুটোই দেখাশোনা করেছে। আহিল বাড়ি থেকে গোসলটা সেরে আবার রেস্টুরেন্টে যাবে ভেবেছে। ক্লান্ত শরীরে হাঁটতে হাঁটতে যখন বাড়িতে উঠানে পা রাখলো তখন তার পা থেমে গেল বিস্ময়ে। উঠোন ভর্তি মানুষ। এই সময় এখানে এত মানুষ বোধগম্য হলো না। মাথায় ঘুরছে হাজারো প্রশ্ন। ভিড়ের মধ্যে থেকে কারো চিৎকার ভেসে আসছে। চারদিকে মানুষ কোলাহল। আহিলা দাঁড়িয়ে থাকতে পারল না। মনে অজানা ভয় হচ্ছে তার। তার মা বোন ঠিক আছে তো? আহিল ভিড় ঠেলে দৌড়ে সামনে এগিয়ে গেল। তাকে দেখে সবার দৃষ্টি এবার তার উপর পড়ল। চারিপাশে সবাই ফিসফিস করতে লাগলো। আহিল দেখলো গ্রামের মেম্বার, চেয়ারম্যান, এমনকি গ্রামে গণ্যমান্য ব্যক্তিরাও সবাই উপস্থিত। আর আহিলদের ঘরের সামনে আসিয়া বেগম আহিলকে জড়িয়ে ধরে আছেন। আর আকিম মায়ের বুকে মুখ লুকিয়ে কুপিয়ে কাছে। তা দেখে আহিলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। শরীরের সমস্ত শক্তি তাহার ফুরিয়ে আসছে। আসিয়া বেগম ছেলেকে দেখে এবার একটু ভরসা পেল। তার মুখে এক টুকরো হাসি ফুটে উঠল। আখি তখনও মুখ লুকিয়েই কাঁদছে। আসিয়া বেগমের এবার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। তা দেখে আহিলের বুক ভু করে উঠল। আসিয়া বেগম কোনো রকম ভাঙা গলায় বললেন, বাবা আহিল। আহিল দ্রুত হইতে মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। আপাতত তার মাথা হ্যাং হয়ে আসে। আহিলের কণ্ঠ কেঁপে উঠল। মা, কি হয়েছে? এখানে এত মানুষজন কেন? আসিয়া বেগম কিছু বলছেন না, শুধু নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছেন। চারিপাশে পরিবেশ ভারী হয়ে উঠল আহিলের উপস্থিতিতে। সবাই নিচুপ থেকে মা ছেলের দিকে তাকিয়ে আছেন। আখি ভাইয়ের উপস্থিতি টের পেয়ে তার মাকে ছেড়ে দিয়ে দৌড়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আহিল কি বলবে বুঝতে পারছে না। বোনের চোখে মায়ের চোখে পানি দেখে তার মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। বোনকে 2 হাত দিয়ে আগলে রাখলো। ওদিকে আখিকে কাঁদতে দেখে ভিড়ের মধ্যে এক কোণে এক ছেলের মুখে বিশ্রী হাসি। চেয়ারম্যান মজনু মিয়া বলে উঠলেন, শোনো আহিল, ঘটনা অনেক ঘটেছে, তাই আমরা তোমার ভালোর জন্যই সবাই এখানে। আমরা চাইবো তোমাদের সাথে খারাপ কিছুর যেন না হয়। আহিল কোনো উত্তর দিল না। তার রাগে শরীর কাঁপছে। আগে সে শুনুক কি হয়েছে, তারপর সে সিদ্ধান্ত দিবে কি করবে না করবে। তাদের ভালো কাউকে দেখতে হবে না। আহিল এবার আখিকে বলল, তুই কাঁদছিস কেন? আমাকে বল, কি করেছে বল। সে শালাকে পুঁতে ফেলবো। তোর ভাই মরে যায়নি। আসিয়া বেগম কিছু বলতে গিয়ে গলা আটকে গেল। ঠোঁট কাঁপছে, চোখ দিয়ে ঝরছে অশ্রু। চারদিকে দাঁড়িয়ে থাকা মানুষজন একে অপরের দিকে তাকাচ্ছে। কেউ সরাসরি কিচ্ছুই বলছে না, কেবল ফিসফিসানি বাড়ছে। আহিলের বুকের ভেতর অস্থিরতা ক্রমশ বাড়ছে। মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটেছে। তার কপালে ঠান্ডা ঘাম জমে উঠল। মা, প্লিজ তুমি কিছু বলো। এভাবে চুপ করে দেখো না। ভাইয়া, ওই রনি আমার সাথে রাস্তায় বসে অসভ্য আচরণ করেছে। আর ওর বন্ধুরা সবাই মিলে লোক জড়ো করেছে। মানুষ ভাবছে আমি ওর সাথে সম্পর্কে আছি, আর রাস্তায় বসে অসভ্যতাম করছিলাম ওর সাথে। ভাইয়া বিশ্বাস কর, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওরা আমাকে ফাঁসিয়েছে। ফ্ল্যাশব্যাক। আখি আর তার বান্ধবীরা স্কুল থেকে ফিরছিল। আজকে দুপুর 2:30 বাজে। তাদের স্কুল ছুটি হয়েছে। 3 বান্ধবী মিলে আসছিল। গ্রামের রাস্তায় দুপুরবেলা মানুষজন থাকে না বললেই চলে। আখি আর 2 বান্ধবী, তানহা আর ঐশী। ঐশী আর তানহার বাড়ি আখিদের বাড়ি থেকে কিছুটা দূরে। 2 রাস্তা থেকে 3 জনকে যেতে হয়। আখির একা যেতে হয়। আখি একা একা যাচ্ছিল। এরই মধ্যে সেখানে রনি এসে উপস্থিত হয়। রনিকে দেখে আখির খুব ভয় পেয়েছে। আশেপাশে মানুষজন নেই। তার উপর রনি তাকে ইশারায় বাজে ইঙ্গিত দিয়েছে। একদিনে সামনে এসেই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। সে তখন রাগের মাথায় অনেক কিছু বলে দিয়েছে। কারণ রনি বিবাহিত আর চরিত্রহীন। গ্রামের অনেক মেয়েকেই সে উত্ত্যক্ত করে। আখি ভেবেছিল
আহিলকে সব কিছু বলবে, কিন্তু আহিল তখন বাড়িতে ছিল না। আর পরে রনিকেও আর দেখা হয়নি, তাই সে কথা প্রায় ভুলে গিয়েছিল। কিন্তু আজ হঠাৎ এভাবে তার সামনে এসে দাঁড়ানোতে সে খুব ভয় পেয়ে গেল। আর রনিকে ভাবভঙ্গিও ঠিক লাগছে না। আঁখি ভয় পেয়ে তাড়াহুড়ো করে পাশ কাটিয়ে চলে যাওয়াতে ধরল, কিন্তু তার সামনে বাধা হয়ে রনি দাঁড়ালো, মুখে তার বিশ্রী হাসি। তা দেখে আখির গলা শুকিয়ে গেল। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা, কিন্তু কাউকে না দেখে হতাশ হলো। এরই বার নিজেকেই পালাতে হবে, এটা মনে করেই পিছন থেকে ব্যাগটা সামনে এনেও এবার নিজেকেই পালাতে হবে, এটা মনে করে পিছন থেকে ব্যাগটা সামনে এনে দুহাত দিয়ে আঁকড়ে ধরে ছুটতে লাগলো। তাকে পালাতে দেখে রনি দৌড়ে গিয়ে তার হাতটা ধরে ফেলল। আঁখি তো ভয়ে এবার কেঁদেই দিল। তারপর কোনো রকমে কাঁপা কাঁপা গলায় বলল, রনি ভাইয়া প্লিজ আমাকে যেতে দিন। আমার আমার সাথে এমন করছেন কেন? আরে আমার সোনা পাখি, তুমি কাঁদছো কেন? তোমাকে ছেড়ে দেওয়ার জন্য তো ধরিনি সোনা। তোমাকে কত করে বললাম আমার কথায় রাজি হয়ে যাই আর আমাকে বিয়ে করে নাও, তোমাকে রাজরানী করে রাখবো, কিন্তু তুমি শুনলে না, এখন ভুগো। আঁখি ভয়ে জড়সড় হয়ে গেল। হাত ছাড়ানোর জন্য মোছড়ামুছড়ি করতে লাগলো, কিন্তু সে ব্যর্থ। তার হাত রনি নিজের দানবের হাত দ্বারা শক্ত করে ধরে আছে। আখির ঘিন্নে গা গুলিয়ে আসছে। মনে মনে আল্লাহ আল্লাহ করতে লাগলো যাতে অন্তত কেউ আসে। কিন্তু মানুষজন আসলো ঠিকই, কিন্তু সেই আশাটা তার জন্য সুখকর হলো না। রনি দূর থেকে তার বন্ধুদের মানুষজন নিয়ে আসতে দেখে শয়তানি হাসি দিল, আর আখিকে টেনে নিজের সামনে আনলো। আর একটু নিচু হয়ে নিজের মুখটা আখির মুখের সামনে ধরলো। দূর থেকে দেখলে মনে হবে তারা চুম্বনরত আছে। আখি কিছু বুঝে উঠতে পারলো না। মানুষজন ছুটে এসে তাদের ধরলো আর ভেবে নিল তারা রাস্তায় বসে অসভ্যতাম করছে। আখি মাথা হ্যাং হয়ে গেল। নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে তার চোখ মেলে রাখতে পারছে না। শেষ পর্যন্ত জানোয়ারটা তাকে মিথ্যা অপবাদে ফাঁসিয়ে দিল। বর্তমান কথাগুলো বলে আখি কান্নায় ভেঙে পড়ল। তারপর একটু থেমে আবার বলতে শুরু করলো, ভাইয়া ওরা সবাই আমাকে খারাপ মেয়ে বলছে। ওরা নাকি ওই রনির সাথে আমাকে বিয়ে দিবে। আমি মরে যাব ভাইয়া, আমাকে বাঁচা তুই। বোনের আকুতি ভরা কণ্ঠ আর তার মুখের কথা শুনে আহিলের পায়ের তলায় মাটি সরে গেল। মেয়েটা ভয়ে কেমন চুপসে আছে। বোনকে নিজের বুকে আগলে নিল। এ কোন ঝড়ের কবলে পড়ল তারা। ভবিষ্যতে যে তাদের জন্য ভালো সুখকর হবে না তা আন্দাজ করতে পারছে সে। সবে তো একটু সুখের মুখ দেখতেছিল। হেদের থেকে নিজের বোনকে কি করে বাঁচাবে, তাও সে একা একটা মানুষ। তবে নিজের মনে প্রতিজ্ঞা করে নিল যতক্ষণ তার নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত সে নিজের বোনের উপর একটা আঁচও পড়তে দিবে না। অন্যদিকে আঁখি ভয়ে ভাইকে আঁকড়ে ধরে আছে, যেন এটাই তার নিরাপদ জায়গা। এরই মধ্যে একজন মহিলা কিছু তিক্ত কথা কানে বাজলো। এ সেরি ঢং দেখলে বাঁচি না। তুই যদি ওর সাথে কোনো সম্পর্কই নাই করিস, তাহলে কি ও খামোখা তোর জন্য রাস্তায় বসে থাকবে ওর বউ থাকা সত্ত্বে? আর মানুষ তো নিজের চোখে দেখেছে তোরা রাস্তায় কি অবস্থায় ছিলি। কথাগুলো বলেই মুখ ভেঙালো। এদিকে এমন কথা শুনে আখির শরীর ঘিন্নে গুলিয়ে উঠল। তার নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। তার ব্যাপারে মানুষজন কি ভাবছে? চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আসিয়া বেগম মুখে আঁচল দিয়ে কাঁদছেন। তার সংসারে আবার কার কোন নজর লাগলো? তার মেয়েটার নামে এমন বদনাম সে সহ্য করতে পারছে না। আহিল এবার মহিলাটার দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলে উঠল, ব্যাস, অনেক হয়েছে। আপনার মুখ বন্ধ করুন, আমাকে রাখেন না। আর আপনি যে কত ভালো তা সবাই ভালো জানে। আপনার মুখ থেকে তো আমি আমার বোনকে নিয়ে কোনো চোপনে কথা শুনবো না। আমার বোনকে নিয়ে আপনার মাথা কামাতে হবে না। মহিলাটি চুপ করে রইল আহিলের কথা শুনে। আহিল, এভাবে চিৎকার করছো কেন? এখানে যে গণ্যমান্য ব্যক্তিরা আছে তা তুমি দেখতে পাচ্ছ না? আর তোমাদের সাত কপালের ভাগ্য
যে আমার ছেলের সাথে তোমার বোনের বিয়ে দিতে চাইছি, তাই বেশি বাড়াবাড়ি না করে রাজি হয়ে যাও বিয়েতে। আর আমার যা সম্পত্তি আছে তা দিয়ে আমার ছেলে দুটো বউ কেন 5টা বউ চালাতে পারবে। ওখানে কিছু লোক মজনু মিয়ার কথায় সম্মতি দিল। আহিলের এবার ধৈর্যর বাঁধ ভেঙে গেল। কিছুটা রেগেই বলতে লাগলো, মাফ করবেন চেয়ারম্যান সাহেব, আমি আমার বোনকে দরকার হয় কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব, তো আপনার ওই লাফাঙ্গা ছেলের সাথে বিয়ে দেব না। তাতে যদি আমার বোনকে বিয়ে দিতে না পারে তো দেব না, সারা জীবন আমার কাছেই রাখবো। রনি এবার এগিয়ে আসলো আর বলতে লাগলো, আহিল, বেশি বাড়াবাড়ি করিস না, তোর বোনের সাথে আমার। এতটুকু বলে খারাপ ইঙ্গিত করে আবার বলে, তাই বিয়ে তো রাজি হয়ে যা, তোর বোনকে সুখে রাখবো। আর আমার কাছে বিয়ে না দিলে ওকে কে বিয়ে করবে? বিশ্রী হাসি দিয়ে বলল কথাগুলো। আহিল রাগে ফেটে পড়ছে, কিন্তু তাকে আগে নিজের বোন আর মাকে এখান থেকে সরাতে হবে। রাগের মাথায় কিছু করা ঠিক হবে না, ঠান্ডা মাথায় তাকে ভাবতে হবে। আহিল রনির কথা শুনেও না শোনার ভান করে রইল। তারপর দ্রুত গিয়ে আখিকে আর তার মাকে টেনে ঘরে নিয়ে গেল। তারপর ঘরে ঢুকিয়ে বাহির থেকে দরজা আটকে দিল। তার কর্মকাণ্ডে সবাই হাহক করে রইল। এবার আহিল সোজা গিয়ে রনির সামনে দাঁড়ালো। তারপর সোজা ওর নাক বরাবর খুশি বসিয়ে দিল। রনি ছিটকে গেল আচমকা আক্রমণে। আহিল এবার রাগে ফেটে পড়ল, রনির কলার ধরে বলতে লাগলো, তোর সাহস কি করে হয় আমার বোনকে নিয়ে এসব কথা বলার? তোকে তো আমি। আহিল রনির গায়ে হাত তোলার আগে ওখানে থাকা দুটো ছেলে তাকে ছাড়িয়ে ওই পাশে নিয়ে গেল। মজনু মিয়া হাত মুষ্টি করে দাঁড়িয়ে আছে, তার সামনে বসে তার ছেলের গায়ে হাত তুলেছে। এটা সে মেনে নিতে পারছে না। সামনে নির্বাচন, তাই তিনি কিছু বলছেন না, কিন্তু আহিলকে তিনি ছেড়ে কথা বলবেন না। চোখ গরম করে আহিলের দিকে তাকিয়ে আছেন। অন্যদিকে রনিও খেপে গেল, সেও আহিলকে পাল্টা আক্রমণ করার জন্য তার কাছে ছুটে গেল, কিন্তু মাঝপথে তার বন্ধু ফাহিম আর তামিম তাকে থামিয়ে দিল। ইতিমধ্যে ওখানে হইচই শুরু হয়ে গেছে, মানুষজন নানান মন্তব্য করছে। ওখানে থাকা মানুষজন গুলো দুদলে বিভক্ত, একজন আখির পক্ষে কথা বলছে তো আরেক দল রনির পক্ষে কথা বলছে, কারণ তারা বাবা চেয়ারম্যান, ভবিষ্যতে সুযোগ সুবিধা পাওয়ার জন্য। তা না হলে সবারই জানা আছে রনির চরিত্রের সম্পর্কে, আর আখি কেমন মেয়েও সেও তারা সবাই জানে। অবশেষে সবাই বৈঠক বসালো কি করা যায় এখন। রাত 10টা, শিকদার বাড়ি। আশা শিকদার ফারিয়ার রুমের পাশ দিয়ে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ তার পা থেমে গেল। ফারিয়ার রুম থেকে ভেসে আসা কিছু কথাগুলো শুনে তার পায়ের তলায় মাটি সরে গেল। আশা শিকদার দাঁড়িয়ে আছে দরজার আড়ালে। ভেতর থেকে ফারিয়ার কণ্ঠ কানে আসছে, কাপা ভাঙা, কান্না জোরালো। শুভ, প্লিজ তুমি এমন করে বলো না। তুমি তো জানো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ভালোবাসি তোমাকে, তোমাকে ভালোবেসে আমি আমার সর্বস্ব দিয়ে দিয়েছি। আমাদের ভালোবাসার চিহ্ন এখন আমার পেটে। তুমি যদি আমাকে বিয়ে না করো আমি কোথায় যাব? মানুষকে মুখ দেখাবো কিভাবে? বলতে বলতে কান্না গলায় রুদ্র হয়ে গেল। তার উত্তরে উপাস থেকে শুভর ঠান্ডা নিষ্ঠুর কণ্ঠ শোনা গেল। দেখো, এইসব ইমোশনাল কথা আমাকে শোনাতে এসো না। আর আমি এখন কোনো ঝামেলায় জড়াতে চাই না। বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তুমি বুঝতে পারছো না কেন? আমার লাইফে এখনও অনেক এনজয় করা বাকি। এখন এই বিয়েটি আমার দ্বারা সম্ভব না। আমি এখনও নিজের পায়ে দাঁড়াতে পারিনি। বিয়ে করে খাওয়াবো কি? তাছাড়া আমার পরিবারও মানবে না এই ব্যাপারটা। পরিবার মানবে না মানে কি? তুমি তো আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে। তুমি বলেছিলে আমার দায়িত্ব নেবে, পাশে থাকবে, কখনো আমার হাত ছাড়বে না। আর তোমার আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি ম্যানেজ করে নিব। শুধু আমাকে আর আমার অনাগত সন্তানকে স্বীকৃতি দাও প্লিজ। আমি তোমার কাছে হাত জোর করছি। ফারিয়া কথাগুলো বলে ফুপিয়ে উঠল। শুভ এবার বিরক্ত হয়ে রেগে উঠল। এই জ্ঞান জ্ঞান করিস না তো।
তুইও মজা পেয়েছিস, আমিও পেয়েছি, এখানেই কথা শেষ। বাড়তি ঝামেলা আমার সাথে করতে আসবি না, না হলে ফল ভালো হবে না। তোর পেটে বাচ্চা, তুই যা করার কর তাকে নিয়ে। বড়জোর নিজের ভালো চাইলে এই বাচ্চাটা নষ্ট করে ফেল। আর যদি এই বাচ্চা নিয়ে আমাকে কোনো ব্ল্যাকমেল করতে আসিস তাহলে কিন্তু খুব খারাপ হবে। শুভর এই কথায় ফারিয়া হাউমাউ করে কেঁদে উঠল। আল্লাহ, তুমি এমন কথা কিভাবে বললে? এটা তো আমাদের সন্তান। তুমি চাইছো আমি আমার নিজের রক্তকে মেরে ফেলি? তুমি কিভাবে এত নিষ্ঠুর হতে পারলে? আমি যা বলার বলেছি, এখন তুই ঠিক কর কি করবি। আর যদি আমার কথা না শোনস, তোর এই ছবি ভিডিও সব ইন্টারনেটে ছড়িয়ে দেব, তখন বুঝবি তোর অবস্থা কেমন হয়। কথাগুলো বলে শুভ পাগলের মতন হেসে ফোনটা কেটে দিল। ফারিয়া ফোনের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর ফোনটা বুকের কাছে চেপে ধরে ভেঙে পড়ল কান্নায়। চোখ দিয়ে পড়তে লাগলো অঝরে অশ্রু। কাপা গলায় বারবার বলতে লাগলো, না না, এমনটা হতে পারে না। তুমি আমাকে ফেলে যেতে পারো না। আমি কি করব এখন? আল্লাহ, আমি কি করব? পেটে হাত দিয়ে ফ্লোরে বসে রইল। চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। মনে মনে তার হাজার আফসোস, সে কেন তখন মিষ্টি মিষ্টি কথা শুনে গলে গিয়ে এমন একটা কাজ করতে গিয়েছিল। তার মাথায় তখন কেন আসলো না যে ছেলে বিয়ের আগে কোনো মেয়ের শরীর ভোগ করতে চায়, সেই ছেলে কখনো সেই মেয়েকে ভালোবাসতে পারে না, বিয়ে করবে তো দূর। এতক্ষণ দরজার বাহিরে দাঁড়িয়ে আশা শিকদার সব কথা শুনছে। শুভর কথা তিনি শুনেননি, কিন্তু ফারিয়ার প্রতিটি শব্দ তার কানে গিয়ে বিচ্ছিল। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে, বুক জ্বালাপড়া করছে। স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারলেন না, ধপ করে নিচে বসে পড়লেন। চোখে ভাসছে আরশির চরিত্রে দাগ লাগানো সেই দৃশ্য, তার সেই অসহায় কান্না মাখা মুখ, যেই মুখ দেখে সেদিন তার মনে কোনো দয়ামায়া হয়নি, বরং তিনি পৈশাসিক আনন্দ পেয়েছিলেন। আশা শিকদার আর ভাবতে পারছে না, চোখ বুজে নিঃশ্বাস নিতে লাগলেন। রাত 9টা। আর সে ব্যালকনিতে হাঁটুমুড়ি বসে আছে। আকাশে আধো আলো, বাতাস থমথমে। এতক্ষণ কান্না করার ফলে চোখ মুখ ফুলে গেছে। পাশে বসে রিয়া তাকে বোঝাচ্ছে অনেকক্ষণ ধরে, কিন্তু আরশি কানে কিচ্ছুই ঢুকছে না। বুকটা তুকপুক করছে অস্থিরতায়, গলা শুকিয়ে আসছে। মনে হচ্ছে আহিলের সাথে যদি এখনই কথা বলতে না পারে তবে হয়তো শ্বাসই বন্ধ হয়ে যাবে। সকালে পরীক্ষা শুরু হওয়ার আগে আহিলের সাথে শেষবার দেখা ও কথা হয়েছিল। তারপর পরীক্ষা শেষে বাড়ি এসে বারবার ফোন দিচ্ছে, কিন্তু প্রতিবারই ফোনটা বন্ধ। বাড়িতে ফোন করেও একই অবস্থা, যেখানে আহিলের ফোন দেওয়ার কথা সেখানে সে দিয়েও পাচ্ছে না। গাড়ির পথ বিপদ আপদ হলো কি না, ভিতরে ভিতরে ভয় কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। আহিল ঠিক আছে তো? দুপুর থেকে কিছু খায়নি সে, মাথাটা ভার হয়ে আসছে, তবুও চোখে ঘুম নেই। আহিলের কথা মনে হতেই আবারও কান্নায় ভেঙে পড়ল আরশি। রিয়া তার কাঁধে হাত রেখে বলল, প্লিজ আরশি, শান্ত হ। এভাবে কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে ফেলবি? আহিল ভাই ভালো আছে, হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, তাই তোকে ফোন করতে পারেনি। অন্যদিকে দুপুরের ঘটনা তার ওপর এতটাই প্রভাব ফেলেছে যে সেই সন্ধ্যা থেকে বারান্দার দরজা বন্ধ করে বসে আছে, ভয়ে লজ্জায় অপমানে। সে বাহিরে বের হতে পারছে না। স্কুলের ইউনিফর্ম এখনও তার গায়ে জড়ালো, শত ডেকেও তাকে দরজা খোলাতে পারেনি। তাকে নিয়ে সবাই চিন্তিত, কেমন যেন ভয়ের মাঝে মাঝে কেঁপে উঠছে। সে খুবই ভীতু আর সাদাসিধে। এমন একটা ঘটনা ঘটে গেলেও তার সে মন থেকে মেনেই নিতে পারছে না। কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। অবশেষে ক্লান্ত হয়ে বালিশ ভিজিয়ে ঘুমিয়ে পড়েছে। দুপুরে রান্না হলেও কারো মুখে একদানাও ভাত উঠেনি। চারদিকে শুধু হাহাকার আর নিস্তব্ধতা।
আসিয়া বেগমের মাথায় তীব্র যন্ত্রণা করছে, কাউকে বলতেও পারছে না। কাকে বা বলবেন? কারো অবস্থা ভালো না, সবাই খুব ভেঙে পড়েছে। ঔষধ খেয়েও কাজ হচ্ছে না। ভবিষ্যতে তাদের জন্য কি অপেক্ষা করছে আল্লাহ মাবুদ জানেন। সবার সামনে চেয়ারম্যানের ছেলেকে জোতার মালা পরানো হয়েছে। তারা যে তাদের শাস্তিতে থাকতে দেবে না এটা শুধু তারা না, পুরো গ্রামই জানে। কি করে তার ছেলে মেয়েকে রক্ষা করবে? একমাত্র আল্লাহই পারেন তাদেরকে এই বিপদ থেকে বাঁচাতে। তীব্র মাথা ব্যথা নিয়ে তিনি নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর কাছে সাহায্য চাইছেন। তিনি ছাড়া কেউই নেই তাদের। আহিল পুকুর পাড়ে সেই ব্রেঞ্চটার উপরে বসে আছে, আকাশের দিকে একদৃষ্টিতে তাকিয়ে। মনে তার ঝড় বয়ে যাচ্ছে। তার ফোন কোথায় যেন বন্ধ হয়ে পড়ে আছে। মাথার চিন্তায় পাগল পাগল অবস্থা। তার স্বপ্নগুলো কেমন যেন দুঃস্বপ্ন হয়ে ধরা দিচ্ছে। বিকেলের ঘটে যাওয়া ঘটনা নিয়ে সে খুবই চিন্তিত। তার বোনকে সে কতক্ষণ আগলে রাখতে পারবে? তখন কার ঘটনা তার মনে পড়ে গেল। সবাই এর সমাধান কি এবং কি করবে সেজন্য বসলো। আহিলকেও সেখানে বাধ্য হয়ে বসতে হলো। ওই গ্রামে কলেজের একজন প্রিন্সিপালের বাড়িতে তিনি তখন সেখানে উপস্থিত। তিনি এতক্ষণ ধরে সব কিছু চুপচাপ দেখছিলেন। সবার কথোপকথন তিনি শুনছেন। তার কাছে যুক্তিসম্মত কারো কথাই ঠেকেনি। তিনি শিক্ষিত মানুষ, ভুল ঠিক কিছু হলেও তিনি বুঝেন বিষয়টা এখানে খুবই জটিল। তার উপর এখানে চেয়ারম্যানের ছেলেকে নিয়ে কথা। তাকে মীমাংসা করতে দিলে সে নিজের ছেলেকে রেখে অন্যের মেয়ের হয়ে কথা বলবেন না, এটা তিনি খুব ভালো করেই জানেন। যা তার কথায় খুব স্পষ্ট, আর তিনি যথেষ্ট বুদ্ধিমান। এখনও সমস্ত ঘটনা ক্লিয়ার হয়নি। এরই মধ্যে একজন এক এক কথা বলছে, এতে বিষয়টা আরও ঘোলাটে হবে। আর তার উপর ছেলেটা বিবাহিত, আর যে মেয়েকে নিয়ে কথা হচ্ছে তাকে তিনি মোটামুটি চিনেন। মেয়েটার বয়স কম, মেয়েটাকে তার কাছে খারাপ মনে হয়নি কখনো। তার সাথে দেখা হলে সব সময় সালাম দিত, সব সময় ভদ্রভাবে চলাফেরা করেছে। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, মেয়েটা যদি নির্দোষ হয় তাহলে তিনি মেয়েটার সাথে অন্যায় হতে দিবেন না। আহিল কোনায় একটা চেয়ারে বসে আছে, চোখে তার লাল হয়ে আছে। কালকে রাতে না ঘুমানোর ফলে না খাওয়া দাওয়া ও কিছুই হয়নি তার উপর এত ঘটনা ঘটে গেল। আহিল কিছুক্ষণ পর পর রনির দিকে অগ্নিদৃষ্টিতে তাকাচ্ছে। ইচ্ছে করছে তার ওই লম্পটটাকে খুন করে ফেলতে। তার কাছে এই মুহূর্তটাকে আর ক্ষমতা থাকলে সে বুঝিয়ে দিত। তার বোনকে নিয়ে কথা বলার আগে ওর কলিজা কেটে টুকরো টুকরো করে ভাসিয়ে দিত। টাকা পয়সা ইনশাআল্লাহ তার কোনো একদিন হবে, তখন এর হিসাব সে সুদে আসলে ফেরত দিয়ে দেবে। আর মনে মনে এটাও সিদ্ধান্ত নিল, যদি এখানে তার বোনকে নিয়ে ভুলভাল সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে সে ছেড়ে কথা বলবে না, তাতে তার যা হয় হোক। ওদিকে রনি দাঁত কেলিয়ে হাসছে, আর তার বন্ধুরা তাকে নিয়ে মজা করছে, শুভেচ্ছা জানাচ্ছে। ওদিকে যে তার একটা বউ আছে সেটা সে বেমালুম ভুলে বসে আছে। মেয়েটা তার বাবার বাড়িতে বেড়াতে গেছে, সে এসবের কিছুই জানে না যে তার অনুপস্থিতিতে কত কিছু ঘটে যাচ্ছে। আসিয়া বেগম আর আকিকে ঘরে তালাবদ্ধ করে রেখেছে আহিল, কারণ পরিস্থিতি কখন কেমন হয় জানা নেই। এখানে তাদের রেখে রিস্ক নিতে চায় না। আর আখি মানুষের কোনো চোখে চাওয়া দেখে কটু কথা শুনে ভিতরে ভিতরে আরও ভেঙে পড়বে। সব কিছু বিবেচনা করে এই সিদ্ধান্ত। ওখানে এখন টান টান উত্তেজনা, ক্রমে ক্রমে মানুষ আগের থেকে আরও বাড়তে লাগলো। গ্রামে এটা খুবই সাধারণ ব্যাপার, কারণ কোনো একটা ঘটনা ঘটলে মানুষজন তাদের কৌতূহল দাঁড়িয়ে রাখতে না পেরে তাদের কাজকর্ম বাদ দিয়ে সেই ঘটনা স্থলে ছুটে যায়। আর কিছু না জেনেই সমালোচনা করা তো তাদের বৈশিষ্ট্য, কত স্বভাব।
তার উপর এমন একটা ঘটনা ঘটেছে, চেয়ারম্যানের ছেলের সাথে একটা মেয়ে রাস্তায় ধরা পড়েছে। এটাই তাদের কাছে যথেষ্ট তিলকে তাল বানানোর জন্য। সত্য মিথ্যে জেনে তাদের কি কাজ, এটাই তাদের কাছে ঠিক একসাথে পাওয়া গেছে। মানে ঘটনা সত্য, মেয়েটা খারাপ, ছেলেটাকে আশকারা না দিলে সে কেন ওর কাছে যাবে?